সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আমাদের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন। এছাড়া ওসমান হাদিকে শেষ করার মাস্টার প্ল্যান। ফেসে যাচ্ছে মেহের আফরোজ শাওন, সাংবাদিক আনিস আলমগীর এবং ফয়সাল করিম মাসুদের স্ত্রী। নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। উঠে এসেছে আটকে ওঠার মতো তথ্য। তাছাড়া জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। তাকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। হাদিকে শেষ করার পর টার্গেট লিস্টে আর কে কে আছেন এবং সাংবাদিক আনিস আলমগীর ও শাওনের কিলিং মিশনে জড়িত থাকার খুঁটিনাটি সব তথ্য উপাত্ত জানতে দেখতে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। গণতন্ত্রের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং ভিন্ন মত প্রকাশের অধিকার কেবলই কি কথার কথা হয়ে থাকবে, নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কি বার্তা দিচ্ছে হাতির মাথার গুলি? এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো ওসমান হাদির উপর বর্বরচিত হামলা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্ন মতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ, একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তার এই পরিণতি কি অন্যদের জন্য শীতল বার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর কার পালা? এই আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জাওয়াদ নির্ঝর বলেন, পরিচিত মহলে 25 দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নাম্বার খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ। এরপরেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনে নিরাপত্তাহীনতা ও ভীতি সৃষ্টি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের যারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করেছেন, তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে। এটিকে কেবল নেতাদের স্তব্ধ করে দেওয়া, নাকি এর লক্ষ্য আরো গভীরে? পুরো আন্দোলনকে শিকড়শুদ্ধ উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন, ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত। আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি? নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতার দিকে? হাসনাত সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই। ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত করা হচ্ছে না? তাদের মতো নেতারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন। তাদের যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? সাধারণ নাগরিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এবং একচ্ছত্র দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো সচেতনতামূলক কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উপর যদি সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা থাকে, তবে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে স্বপ্রণোদিত হয়ে তাদের অনুরোধের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, বন্দুক প্রস্তুত নয়। এই নিশ্চয়তা কেবল সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানে দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকি দেন এবং রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেয় না, তখন সেই নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয় আর মানুষের বিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে এই ধরনের সহিংস্র ঘটনার তদন্তের প্রক্রিয়া, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যাবশ্যক। এদিকে সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিসপট্টা এবং ইমতুর আতিশ ইমতিয়াজ। অভিযোগ সূত্রে জানা যায়, 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। এতে আরো বলা হয়, বিবাদীরা 5 আগস্ট 2024 সালের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছেন, যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছেন। এতে আরো বলা হয়, বিবাদীদের এসব পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র
ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সন্ধ্যা 7:30টার দিকে ডিবির একটি টিম তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। ফয়সাল করিম মাসুদ এবং আওয়ামী লীগের সাথে তার কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু বিষয় তো আছেই, আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা আপনাদের জানানো হবে। সাংবাদিক আনিস আলমগীর আজকের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন। গত কিছুদিন ধরে টকশোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। তাকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে পাঠানোর বিষয়ে হাদির পরিবারের আগ্রহ বেশি ছিল বলে জানা গেছে। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। ডক্টর সাইদুর প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে এবার এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার 15 ডিসেম্বর দুপুর 1:55 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে বেলা 11:22 দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর 1:30টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে 1:30টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। জানা গেছে 4 ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভার কেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছেন। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।